বিএনপির কারা উঠিছে ওই নিজের দলের ইতিহাস ঐতিহ্য অবদান এমনকি জিয়া খালেদার সিলসিলার বিরুদ্ধে দাঁড়াইছে। আমরা তখনই বিএনপিকে এলাই ভাববো, সহযোদ্ধা ভাববো যখন এই চারটা প্রশ্নে বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে। এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নয়, রাজনীতি। টেম্পো স্ট্যান্ড দখল করা রাজনীতি না। মৌলানা ভাসানী আওয়ামী লীগের নেতা ছিল, আওয়ামী লীগ তারা ওন করতে পারে নাই, তাই মৌলানা ভাসানী আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হয়েছে। আপনাদের ভাগ্যেও সেই ঘটনা ঘটতেছে, আপনারাও জিয়ার রাজনীতি ওন করতে পারতেছেন না। আমরা অসম্মান দেখাতে চাই, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা অন্যায় কিছু মেনে নেব না। আর বলে যে সিন্ডিকেটের হাত বদল হয়ে গেছে, আগে যাদের কাছে ছিল এখন আরেক দল এটা তাদের হাতে তুলে নিয়েছে। আমরা সরকারকে বলেছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে, এই সিন্ডিকেটের হাত আপনাদেরকে ভেঙে দিতে হবে। বাংলাদেশের আকাশে যতগুলা কালো চিল ঘোরাঘুরি করতেছে সবগুলা কালো চিলের ডানা আল্লাহ নিজেই ভেঙে দিন এবং এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন। দর্শক, রাজনীতির মাঠে বা দেশের মানুষের জন্য খবরটা শুধু ভয়াবহ না বা লোমহর্ষক না, এটা একটা ভয়াবহ অশনি সংকেত। এই দেশে বিএনপি এবং জামাত যদি মুখোমুখি অবস্থানে যায় তাহলে সবশেষ কি পরিণতি হতে পারে আপনারা সবাই অনুমান করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, এবারে বিএনপিকে কঠিনভাবে ধোলাই করলো পিনাকি ভট্টাচার্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন, বিভিন্ন কারণে বিভিন্ন বক্তব্য দিয়ে এখন বিএনপি নেতাকর্মীরা বিতর্কিত হচ্ছে জনগণের কাছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি বিএনপি জামায়াতের মধ্যে একটা বিভেদ, একটা দ্বন্দ্ব দেখা গিয়েছে। রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি জামায়াতে ইসলামকে নিয়ে নানা ধরনের বিব্রতকর বা কিংবা আপত্তিকর বক্তব্য দিয়ে একের পর এক সমালোচনার শিকার হচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নানাবিধ কারণে কর্মকাণ্ড নিয়ে এখন বিএনপির প্রতি নানা অভিযোগ। মানুষ বলছে এক ফ্যাসিস্ট কিংবা এক স্বৈরাচারের পতন হয়েছে, আর এক স্বৈরাচার ফ্যাসিস্ট দেশটা দখল করেছে। বিএনপিকে নিয়ে নানাভাবে নানা ক্ষোভ প্রকাশ করছে এখন জনসাধারণ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তারই প্রেক্ষিতে এবারে বিএনপিকে কঠিন ধোলাই করলো ডক্টর পিনাকি ভট্টাচার্য। পিনাকি দাদা কি বলল বিএনপিকে নিয়ে আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রীতিমতো কঠিনভাবে ধুয়ে দিয়েছে বিএনপিকে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য বলেছে যে সংবিধান একটা রাফ খাতা নয় যে ছুঁড়ে ফেলে দিলাম। মির্জা আব্বাসের এই বক্তব্যের প্রতিবাদ করেছে। সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে, রুহুল কবির রিজভী বলেছিল, তার কড়া জবাব দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন বিএনপির কঠিন শিক্ষা দিয়ে পিনাকি ভট্টাচার্য কি জবাব দিল সেটা দেখি, তারপরে কথা বলি। এবং একই সাথে আমরা জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের একটি বক্তব্য শুনবো। সম্প্রতি জামায়াত এবং বিএনপির মধ্যে দ্বন্দ্ব চলছে, সেটা নিয়ে তিনি কি বললো, আশা করি সঙ্গে থাকবেন। বিএনপির কারা উঠিছে, বিএনপির কারাটা বোঝার জন্য আপনাকে না মেডিকেল সায়েন্স কই। হ্যাঁ, ডরায়েন না, সেটা খুব সহজ জিনিস। হাঙ্কেরের শরীরে একটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে, এটার ইংরেজিত কয় ইমিউনিটি। এই ইমিউনিটি আছে জন্যই আমরা এত দূষিত পরিবেশে দূষিত খাবার খাইয়া নিত্যদিন রোগে ভুগি না। শরীরে ছোট ছোট যোদ্ধা কোষ আছে, শরীরে জীবাণু বা ভাইরাস ঢুকলে তারা জয় বাংলা করে দেয়। শুধু জীবাণু বা ভাইরাস না, আরেকজনের কিডনি, চোখের কর্নিয়া, আরেকজনের কলজিয়া আমার শরীরে যদি ট্রান্সপ্লান্ট করে ঢুকে দেয় না, করে তো তাই না, কিডনি নষ্ট হলে লাগে দেয় না আরেকজনের কিডনি উঙ্কা, তো সেটাও কলে খাইয়া দেয়। ওই যে একজনের কিডনি নষ্ট হলে আরেকজনের কিডনি নিয়ে লাগে দেয় না আরেকজনের শরীরে, এটা কয় ট্রান্সপ্লান্ট আর কি। তো ওই ট্রান্সপ্লান্ট করলে না ওই যোদ্ধা কোষ খাইয়া দেয় কলে, বুঝাও, ওই যে যেটা ট্রান্সপ্লান্ট করছে যেটা ঢুকাইছে। সেই জন্য ট্রান্সপ্লান্ট করার পরে মেলা ওষুধ খেতে হয় ওই যোদ্ধা কোষগুলোকে থেমে রাখার জন্য, চেপে রাখার জন্য। তো ওই যোদ্ধা কোষের কেরা হইলে নিজের শরীরের উপরে নিজেই ঝেপে পড়ে, তার মানে শরীরের এই চামড়া মনে হয় তার নিজের চামড়া না, এটা অন্যের চামড়া, ব্যাস তাহলে শেষ, শরীরে সোরিয়াসিস হবে। এটা ছবি দেখে দেন, দেখিছেন কি বিচ্ছিরি অবস্থা। এটা করলে কোনো শ্বাসের রোগ না, ওই যে কেরা হয়েছে, বুঝছাও, রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে বাতের মতো আর কি। তো এটাও কেরা, হাত হুত দেখে বুকে যায়, ব্যথা তো আছেই, ছবি দেখান এডিটর সাহেব। তারপরে টাইপ 1 ডায়াবেটিস, ডায়াবেটিস করে দুই ধরনের, টাইপ 1 আর টাইপ 2। তো টাইপ 1 মানে যেটা জন্ম থেকে হয়, তো ছোটবেলাতে হয়, তো এটাও কলে ওই কেরা রোগ, বুঝেছেন। তো এটা ডাক্তারি ভাষায় কয় অটো ইমিউন ডিজিজ। আমি যদি ডাক্তারি বই লিখলামই নি, তাহলে এই রোগ রে লিখলামই নি, নিজেই মারে। এত খারাপ কথা কেঁকে করে লেখা যায়, তাই কেরা রোগ লিখলামই নি, কেরা। ইনকা কেরা হয়েছে বিএনপি ওই নিজের দলের ইতিহাস ঐতিহ্য অবদান এমনকি জিয়া খালেদার সিলসিলার বিরুদ্ধে দাঁড়াইছে। কেমনে দাঁড়াইছে আসেন দেখি। জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা বেসিক মৌলিক কন্ট্রিবিউশন আছে, অবদান আছে। কি কি? এক নাম্বার,
তিনি বাকশালী শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ঘটাইছিলেন। এর ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে বাংলাদেশই পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র দেশ যা মার্শাল ল অধ্যাদেশ দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটেছিল। আমরা এই প্রসঙ্গে পরে আসবো, কারণ বিএনপির কর্মীদের জানা উচিত যে তাদের নেতারা দলের আদর্শ, নীতি, উদ্দেশ্যের সাথে কি বিপুল প্রতারণা কইরা দলটারে ধ্বংস করিচ্ছে। 2 নাম্বার, জিয়াই বাংলাদেশের নাগরিকদের প্রথম পলিটিক্যাল আইডেন্টিটি দিচ্ছেন। পলিটিক্যাল আইডেন্টিটি খুব গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য, একটা দেশের জন্য, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার জন্য। আমার জনগণ কোথায়, ভারতীয় জনগণের চাইতে আলাদা, আমরা কিভাবে পশ্চিমবঙ্গের বাংলাভাষী বাঙালির চাইতে আলাদা, এইটা 72 সংবিধানে ছিল না। এটা জিয়ার খুবই মৌলিক কন্ট্রিবিউশন। 72 সংবিধানে আমরা বাঙালি জাতি, বাংলাদেশের সকল নাগরিকের জাতিসত্তা বাঙালি। আমরা কি সবাই বাঙালি? ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় পোস্টার করে দিয়েছিল যে বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি না। আমরা সবাই বাঙালি না। বাংলাদেশের স্বীকৃত 50টা নৃগোষ্ঠী আছে, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, ত্রিপুরা, বম, ম্রো, হাজং, খাসিয়া আছে না? আমাদের এই ছোট দেশে 47টা ভাষা আছে, কি বিপুল বৈশিষ্ট্য আছে। সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন বাঙালি কইয়া? এই যে ইনক্লুশন সবাই নিয়ে আসা, এটা কে করেছে? জিয়া করেছে, আমাদের বাংলাদেশি জাতি পরিচয় দান কইরা। 3 নাম্বার, বাংলাদেশকে পদানত রাখার ভারতীয় বয়ান মুজিববাদ, যা এই 72 সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি 4টা: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদকে জয় বাংলা করে দিছিল জিয়াউর রহমান। ধর্মনিরপেক্ষতাকে প্রতিস্থাপন করেছিল পরম করুণাময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দিয়া। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিল। আমি এক এক করে দেখাচ্ছি কি কি করেছিল। সংবিধানের প্রস্তাবনার প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম তো সংযোজন করেছিলেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে 8-এর 1-এর ক অনুচ্ছেদে লিখেছিলেন, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি। 8-এর ক অনুচ্ছেদের আরেক রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রের পরিবর্তে লিখেছিলেন, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। 25-এর 2 অনুচ্ছেদে রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত, সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট হইবেন, এই মর্মে নতুন অনুচ্ছেদ সংযোজন করেছিলেন। ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের উপরে সাংবিধানিক বাধা অপসারণ করেছিলেন। একদলীয় বাকশাল ব্যবস্থা বাতিল করেছিলেন এবং সুপ্রিম কোর্টের একটা মৌলিক এখতিয়ার পুনর্বলবৎ করছিলেন। এই সুপ্রিম কোর্টের মৌলিক এখতিয়ার কি, যা জিয়া আবার বলবৎ করেছিলেন? কি সেটা? খুবই গুরুত্বপূর্ণ, আসেন এরা বুঝে দেখি। এটা বুঝতে হইলে বাকশালের 2টা জিনিস ভালো করে বুঝতে হবে। বাংলাদেশ নামের যে রাষ্ট্র 1971 তৈরি হয়েছিল, সেই রাষ্ট্রটাকে কার্যত ধ্বংস করে দেয় বাকশাল। বাকশাল কিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল? 2 ভাবে। 1, বাকশাল যে আইনে হয়, সেই 4th সংশোধনী আইন 1975 সংবিধানের অনুচ্ছেদ 11 সংশোধন করে বলা হয়েছিল, ইংরেজিত এটা, ইংরেজি যেতে কইছে তাই ঠিকই হয়েছে, তাই না? এটা বাংলা করলে দাঁড়ায়, সংশোধনের আগে সংবিধানের অনুচ্ছেদে 11-তে লেখা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের কথা বলা ছিল। এটা বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার ক্ষমতাই থাকলো না। এই কাজটাই করেছিল হাসিনা, বিনা ভোট, নৈশ ভোট, দামি ভোট কইরা। এটাই ইন্ডিয়ান প্ল্যান, যে বাংলাদেশের ভূখণ্ড থাকবে, মানুষ থাকবে, কিন্তু নেতা নির্বাচনের ক্ষমতা থাকবে না, যেটা হাসিনা করেছিল। 2 নাম্বার, সংক্ষুব্ধ কোনো নাগরিকের আদালতে যাওয়ার একটা মৌলিক অধিকার ছিল 44 অনুচ্ছেদে। বাকশাল সংশোধনীতে সে খোদ 44 অনুচ্ছেদকে বিলুপ্ত করে দেওয়া হয়। একই সাথে 102 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার, অর্থাৎ সংক্ষুব্ধ কোনো নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেওয়ার আদালতের ক্ষমতাকেও বাতিল করে দেওয়া হয়। মানে রিট আপনি করতেও পারবেন না, আদালত রিট শুনতেও পারবে না। রিট জিনিসটাই বাতিল করে দিছিল। সোজা কথায় 4th সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হওয়ার মৌলিক অধিকার রদ করে দিছিল। এটা জিয়া পুনরায় বলবৎ করছিলেন। এইটা আদালতের একটা মৌলিক ক্ষমতা, রিট গ্রহণ করার ক্ষমতা, রিট শোনার ক্ষমতা। এই বৈপ্লবিক পরিবর্তনটা সংবিধানে ছিল কিভাবে? 5ম সংশোধনীর মাধ্যমে। এই যে যা যা জিয়া করছিল রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, তাই 5ম সংশোধনী। শুধু তাই না, জিয়ার শাসনের বৈধতা ছিল 5ম সংশোধনী। সেই 5ম সংশোধনী ছিল আওয়ামী লীগ সিপিবির গলার কাটা। তাই এইটা একটা ব্যবস্থা করেছে কিভাবে? এটা বাদ দিতে পারলেই অবিকৃত বাকশাল ফিরে আসে। এটাই ছিল আওয়ামী লীগ সিপিবির প্রজেক্ট। ইনফ্যাক্ট এটা ইন্ডিয়ান প্রজেক্ট। 5ম সংশোধনী বাদ দিয়া দেয় হাসিনা আদালতের রায়। ওইটা মুন সিনেমা হলের মালিকানার রায়ের মধ্যে সামে 5ম সংশোধনী বাতিল করে দেয় হাসিনা। ফলে জিয়ার শাসন আইনত বাংলাদেশে এখনো অবৈধ। বিএনপি যদি জিয়ার সংবিধান চাইতো মানতাম, ওই জিয়ার সংবিধান থাকলে হাসিনার ফ্যাসিস্ট শাসন চালু করতে পারতো না। জিয়ার সংবিধান হচ্ছে 5ম সংশোধনীর সংবিধান, সেইটা বিএনপি চায় না, চায় 72-এর সংবিধান। নিজের ইতিহাস, নিজের ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি। বিএনপির কেরা উঠিছে, তাই নিজে দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে। এইবার বলেন, এই বিএনপি তৃণমূলের কর্মীরা আপনাদের আবেগের সাথে, জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সাথে আজকের বিএনপি বেইমানি করছে কিনা আপনি বলেন? কার জন্য করছে এটা জিজ্ঞেস করেন আপনাদের নেতাকে। কার সাথে সে জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ায় মুজিববাদী সংবিধান, 72-এর সংবিধান রক্ষার জন্য উঠা পড়া লাগছে? আমারে বলে আমি বিএনপি বিরোধী।
হইতেই পারি বিএনপি বিরোধী, কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে, আমি তো জিয়া বিরোধী না। আসুক বিএনপি নেতারা আমার সাথে বাহাস করতে, এই ইস্যুতে তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে ত্যাগ কইরা মুজিববাদী সংবিধান রক্ষায় নামিছে। বিএনপির সাথে আমার শুধু না, আপামর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন, বিএনপি নেতারা শুনে রাখেন, বিএনপি কর্মীরাও শুনে রাখেন। 1 নাম্বার, বিএনপি আওয়ামী লীগকে ভোটে আনতে চায়, আমরা এটা চাই না। 2 নাম্বার, বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায়, আমরা এটা ছুঁড়ে ফেলতে চাই। আমরা জিয়ার সংবিধান মাইনা নিতে রাজি আছি, কিন্তু কোনোভাবেই 72-এর মুজিববাদী সংবিধান মানব না। 3 নাম্বার, প্রথম আলো ডেইলি স্টারের পিঠ বাঁচাইতে আগায় আসা যাবে না, বিএনপি আগায় আসছে। প্রথম আলো ডেইলি স্টারের হোগা যারা চাটবে তাদের সাথে কোনো পীড়িত নাই, তাদের সাথে ঐক্য অসম্ভব। 4 নাম্বার, বিএনপিকে ভারত প্রেম ছাড়তে হবে। বিএনপি ভারতের সাথে 2019 সালে সম্পর্ক করতে গেছিল, পাত্তা দেয়নি ভারত। 15 অক্টোবর 2019-এ বিবিসিতে প্রকাশিত এক রিপোর্টে এভাবেই লেখা হয়েছিল কথাটা, দলটির পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা অনেক সময় দৃশ্যমান হয়েছে। বিএনপির সিনিয়র কয়েকজন নেতা গত বছর মানে 2018 সালে ভারত সফরেও গিয়েছিলেন, তাদের সম্পর্ক তৈরির চেষ্টায় ভারত সেভাবে সাড়া দেয়নি। এমনকি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যেই বলছেন বিএনপির রাজনীতিতে ভুল ছিল, মানে ভারত প্রশ্নের রাজনীতিতে ভুল ছিল। বিএনপির রাজনীতি ভুল ছিল, খালেদা জিয়ার রাজনীতি ভুল ছিল, জিয়ার রাজনীতি ভুল ছিল, এই আস্পর্ধা কোথায় পাইছিল সেই নেতা? আমরা তখনই বিএনপিকে এলাই ভাববো, সহযোদ্ধা ভাববো, যখন এই 4টা প্রশ্নে বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে। এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়াই রাজনীতি, টেম্পু স্ট্যান্ড দখল করা রাজনীতি না। মৌলানা ভাসানী আওয়ামী লীগেরই নেতা ছিল, আওয়ামী লীগ তারা ওন করতে পারে নাই, তাই মৌলানা ভাসানী আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হয়েছে। আপনাদের ভাগ্যেও সেই ঘটনা ঘটতেছে, আপনারাও জিয়ার রাজনীতি ওন করতে পারতেছেন না। আগামীর বাংলাদেশ জিয়ার দেখানো পথে হাঁটবে। জিয়ার 19 দফার প্রথম দফাই হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। সর্বতভাবে মানে সব রকম উপায়, রাজনৈতিক, সামরিক, কূটনীতিক সহ যা যা পদক্ষেপ নেওয়া যায় সবভাবে। এই কারণেই জিয়াউর রহমান বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী জনগণের নিরঙ্কুশ সমর্থন পাইছিলেন। তিনি আমাদের নেতা হয়ে থাকবেন। আমরা জিয়াকে রিপোজিশন করব পলিটিক্সে, বাংলাদেশের রাজনীতিতে আমরা জিয়ার চিন্তাকে পুনরাবিষ্কার করব, যা আপনারা পারেন নাই। রাজশাহীতে ছাত্র রাজনীতি করার টাইমে আমরা স্টার সিগারেট খেতাম, কম পয়সা, টাকা পয়সা ছিল না, তো তাই তো এক বিএনপি নেতা আমাদের স্টার সিগারেট খাওয়া দেখে তার ছিল কেটে কইছিল যে ওই বিএনপি করে গল্লিক খায়, গল্লিক মানে গল্লিফ আর কি সিগারেট, আপনারা বিএনপি করেন আর নির্বাচনের গল্লিক খান। আমরা জিয়ার রাজনীতি নিয়ে আগায় যাব, দেখেন কার পিছে জনতা আসে। আমি শিওর আপনাদের দলের ত্যাগী এবং তৃণমূলের কর্মীরা দলে দলে আমাদের রাজনীতিকে ঊর্ধ্বে তুলে ধরবে। ওরা জিয়ার রাজনীতি কোনটা সেটা ঠিকই চিনতে পারবে। ওরা গল্লিক খাইতে আসে নাই, তারা জিয়ার রাজনীতি করতে আসছে। আপনাদের মুজিববাদী সংবিধান প্রেমী আর ভারত প্রেমী রাজনীতির ন্যারেটিভ বয়ান বদলাইতে না চাইলে আসেন খেলবো। বয়ান আর ন্যারেটিভ তৈরির মাঠে খেলা হবে, এই কাজটা আমরা ভালো পারি। আর লাইনে আসলে স্বাগতম। ভারতের আগ্রাসন মুক্ত, আওয়ামী বয়ান মুক্ত আগামীর বাংলাদেশ একসাথে গড়বো। চয়েস আপনার, ইনকিলাব জিন্দাবাদ। দেশ জাতির প্রয়োজনে যে কথাগুলা বলা দরকার, আল্লাহ যেন সেই কথাগুলা বলার তৌফিক আমাকে দান করেন। সংগ্রামী সাথীরা আমার, বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলা তার মেহেরবানিতেই আমাদেরকে এখানে পয়দা করেছেন। বাংলাদেশের মাটির উপর সবুজ, মাটির গর্বে অফুরন্ত খনিজ সম্পদ। এদেশের পানিতে আল্লাহ তাআলা অফুরন্ত সম্পদ রেখেছেন। যদিও এদেশবাসী আমরা সকলে পানির উপর অনেক জুলুম করেছি, এই জুলুম কিভাবে করেছি পরবর্তী পর্যায়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদেশের বাতাস আমাদের অনুকূল, না অতি গরম না অতি ঠান্ডা। এমন দেশ বিশ্বে পাওয়া খুবই কঠিন। আল্লাহ তাআলা সকল নিয়ামতের দিক থেকে আমাদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি ছোট্ট দেশে বিপুল জনসংখ্যা আল্লাহ আমাদেরকে দান করেছেন। জনসংখ্যা সত্যিকার অর্থে জনশক্তি, জনসম্পদ। যখন এই জনসংখ্যাকে সঠিকভাবে গড়ে তোলা হয় আর যখন এই জনসংখ্যাকে প্রকৃত শিক্ষা প্রশিক্ষণ দেওয়া না হয়, তখন জনসংখ্যা একটা দেশের আপদে পরিণত হয়, তখন এটার সম্পদ থাকে না। আমরা আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এ দেশ আমাদের সকল ধর্মের, সকল বর্ণের মানুষের। আমরা যুগ যুগ ধরে এই দেশে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছি। আমরা দুইবার এর পূর্বে আমরা স্বাধীন হয়েছিলাম, 47-এ, 71-এ। যারা এই স্বাধীনতার লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার, তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি। তারা কথা রাখেন, তারা দফায় দফায় জাতির সাথে বেইমানি করেছে। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বিশেষ করে স্বাধীনতার পর এখন পর্যন্ত, এই সালের 5ই আগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরসী তালুক মনে করতেন, তারা চেতনার কথা বলতেন। চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন। তাদের সন্তানেরা আকাম কুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। শুধু তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে আসছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছে। আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাত ঢুকছে সেখানেই টাকার খনি। এই টাকা এরা পেল কোথায়? আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন, তৎকালীন প্রধানমন্ত্রীর
পিয়নের অ্যাকাউন্টে ছিল 450 কোটি টাকা। পিয়নের যদি এত টাকা হয়, মালিকের কত টাকা? হ্যাঁ, মালিকের টাকাও বের হয়ে আসতেছে। আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে, সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তাই দিয়ে কমপক্ষে 4টা পদ্মা ব্রিজ তৈরি করা যেত। তাহলে বাকি 3টা গেল কোথায়? হিসাব একেবারেই পরিষ্কার। বিদেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগমপাড়া গঠন করেছেন, তারাই এই টাকা চুরি করেছে। কিন্তু চুরের মার বড় গলা। কুষ্টিয়া অবশ্য এটা বলে না। কুষ্টিয়া কি বলে যে চুরের মার বড় গলা? কুষ্টিয়া কি মাঝে মধ্যে গরু চুরি হয়? সারা বাংলাদেশে হয়, আমাদের ওদিকেও হয়েছে। গরিব এক গেরস্তের একবার 2টি বলদ চুরি হয়েছে। তিনি খবর পেয়েছেন অমুক গ্রামের চুররা তার বলদ চুরি করে নিয়ে গেছে। সেখানে গিয়ে তিনি দেখেও আসলেন তার বলদ দুটা ওখানে একজন চুরের হেফাজতে আছে। গরিব মানুষ, এই 2টা বলদই তার জীবনের সম্বল। এই দিয়ে অন্যের জমি চাষ করে যা পান তার পরিবারের খোরাক যুগে। তিনি কিছু টাকা জোগাড় করলেন, বুঝলেন যে এমনি এমনি ছেড়ে দেবে না। গেছেন চুরের বাড়ির এলাকায়, গিয়ে শুনলেন যে চুরের বৃদ্ধ মা জীবিত আছে। ওই বাড়িতে গিয়ে নিজের পরিচয় না দিয়েই বললেন যে আমি আপনার একজন সন্তান, আপনি আমাকে সাহায্য করেন। তো জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে আমার সন্তান হো? বলে, আমি আপনার সন্তানের মতোই একজন। আপনার সন্তানেরা আমার 2টি বলদ নিয়ে এসেছে, আমি কষ্ট করে কিছু টাকা পয়সা হাতে নিয়ে এসেছি। আমি জানি না ওনারা কত চাহিদা জানাবেন, ওই চাহিদা অনুযায়ী আমার দেওয়ার কোনো সুযোগ নাই, আমার সম্বল নাই। আমি তার দেনা করে কিছু টাকা এনেছি, আপনি যদি মা হিসাবে আমাকে একটু সাহায্য করতেন। ওই মহিলা বলতেছে, বাবা এখন তো পায়ে ধরে মা বলতেছো, আমার সন্তানটা যদি গরুর রশি সহ ওখানে দরা খাইতো, 2-4 টাকা কম দিতা, তখন তো পিঠের উপরে সবগুলো একসাথে বসাই দিত। এমনকি অনেক জায়গায় তো গণপিটুনিতে জীবনও যায়। তখন যেমন তুমি কোনো কমতি করতে না, এখন পুরা হিসাব করে দিয়ে যাও এটা যারা চায়। এরাই বলে চুরের মার বড় গলা। এরা বিভিন্ন প্রকল্প থেকে কন্ট্রাক্টর নিয়োগ করেছে নিজের দলের লোকদের দিয়ে, বলেছে বেটা তুমি যদি আমার দলের না হতো এটা পেতা না, যেহেতু তুমি পেয়েছো এতটুকু আমার আর এতটুকু তোমার, এরপরে যা বড় কাজ করো। প্রত্যেকটা প্রকল্পে এই কাজ করেছে। আমি আর মামু মিলে কারবার চালাইছি, এর বাইরে যায়নি। এইভাবে তারা দেশটাকে ফুকলা করেছে, ব্যাংকগুলাকে শেষ করে দিয়েছে। সবচাইতে শক্তিশালী ব্যাংক ছিল এদেশের আপামর জনগণের ব্যাংক ছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ভাগ বাটুরা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে। আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, একই পরিবার। এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা খেয়েছে। শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও। এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা। আমাদের লজ্জা হলে কি হবে? ওদের কোনো লজ্জা নেই। ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা। অথচ তারা বলতেন মা হারিয়েছি, বাপ হারিয়েছি, ভাই হারিয়েছি, সব হারিয়েছি, এদেশে আমার পাওয়ার কিছু নাই, আমার কলিজা, আমার হৃদয় বাংলাদেশের জন্য। কথা খুব সুন্দর, কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোনো সদস্য বাংলাদেশে থাকতেন না। তিনি ছাড়া তার পরিবারের কোনো সদস্য, তার ছেলে, তার বোনের মেয়ে এবং ছেলে, তাদের জন্য বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই। 2জন বিয়ে করেছে, 2জন খ্রিস্টান মেয়ে, একজন বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে। কোনো অসুবিধা নাই, তারাও মানুষ। তো বাংলাদেশকে এত ভালোবাসেন, 2-1টা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না। এই তাদের ভালোবাসার নমুনা। বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা, আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায়। এই দেশের প্রতি তাদের দুঃখ দরদ থাকবে না, এটাই স্বাভাবিক। বলবেন তা গেল শেখ পরিবারের ব্যাপার, তাদের তো আরো অন্য এমপি ছিল, মন্ত্রী ছিল। খোঁজ নিয়ে দেখেন সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে। পরিবার বিদেশে কোথায়? বেগমপাড়ায়। কেন? তারা এই দেশকে যদি ভালোবাসতো তাহলে এই দেশেই তারা থাকতো, এই দেশের উন্নয়নে তারা অবদান রাখতো। বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে। শেষ করবে না কেন? তাদের কোনো সন্তান তো এই দেশে লেখাপড়া করে না। কাজেই এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দরদ থাকার কোনো প্রশ্নই উঠে। তিলে তিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে। এরপরে কষ্ট করে গরিবের সন্তানেরা এই দেশে থাকে, যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে একটু ভালো রেজাল্ট করে, কিন্তু রেজাল্ট করার পরে তার কাঙ্ক্ষিত আর কোনো চাকরি জুটে না, ছেলেরও জুটে না, মেয়েরও জুটে না। কোটার জালে বন্দি। কোন দেশে দুনিয়ায় নিয়ম নাই। শতকরা 56 জন চলে যাবে কোটায়, 44 জন যাবে মেধায়। সেই মেধায় হিসাব করা হবে কোনটা কোনটা আমাদের দলের। আওয়ামী লীগ যেটা করবে না, নিঃশর্ত আনুগত্য স্বীকার করবে না, তাদের কোনো চাকরির জায়গা বাংলাদেশে নাই। এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের সন্তান সন্ততিরা রাস্তায় নেমেছিল। তারা বলেছিল কোটার সংস্কার করো, বিলুপ্তি নয়। মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা সম্মান দেখাতে চাই, আরো কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীকেও আমরা সম্মান দেখাতে চাই, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা অন্যায় কিছু মেনে নেব না। আর 18 সালের গুছা করে আন্দোলনের পরে বললেন যা, আর কোনো কোটাই রাখবো না। আবার কায়দা করে আদালতের মাধ্যমে পুরা কোটা আগের মতো ফিরিয়ে নিয়ে আসলেন। ছাত্র সমাজ বুঝলো যে তাদের সাথে এটা ধোঁকাবাজি করা হয়, তাই এবার তারা আন্দোলনে নেমেছিল। তাদের ধারণা ছিল জামাতে ইসলামীকে ক্ষতি করেছে, এদেশের সেনাবাহিনীর ক্ষতি করেছে, এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে, হুফাজকে, আইতামকে খুন করেছে।
সবগুলা হজম করে ফেলেছে, এখন ছাত্রদেরকে হজম করতে পারবে। এই জন্য মুগর বাহিনী আর গুলি আর বন্দুক দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য পাঠিয়েছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত জিজ্ঞেস করেছিল যে এই আন্দোলন কিভাবে দমন করতে হবে। বাহিনী প্রধানগণ জবাব দিয়েছিলেন, কয়েক লক্ষ মানুষকে খুন না করলে এই আন্দোলন দমন করা যাবে না। বলেছিল কয়েক লক্ষ নয়, কোটিও যদি খুন করতে হয় তাও তোমরা এই আন্দোলন দমন করো। তারা তখন বলেছিলেন, এখন তো ম্যাডাম ডাকা যায় না, স্যার মাফ করবেন, বাংলাদেশ এখন আর এই জায়গায় নাই। এখন এই 5-7 লক্ষ সেনাবাহিনী আর পুলিশ বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে না। এখন বাংলাদেশে 10 কোটি যোদ্ধা রাস্তায় নেমে এসেছে। একজন মা তার 10 মাসের শিশুকে কুলে নিয়ে রাস্তায় এসেছিলেন। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিল, আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন? বলে, কি করেছি? যে অবুঝ এই দুধের শিশুকে কুলে নিয়ে আপনি কেন রাস্তায় এসেছেন? মুহুর্মুহু গুলি, লাশের পর লাশ, চুপ চুপ রক্ত, আপনি কেন এখানে অবুঝ শিশু নিয়ে এসেছেন? তিনি বলেছিলেন, শিশু আমার একটা নয়, যতগুলা যুবক যুবতী আজকে রাস্তায় নেমেছে সবগুলো আমার সন্তান। ওই সন্তানদের জীবনের প্রতি সম্মান রেখে আমি আমার এই সন্তান নিয়ে এখানে এসেছি। সাংবাদিক ভাইয়েরা আবার প্রশ্ন করেছে, গুলি এসে যদি আপনাকে আর আপনার সন্তানের জীবন প্রদীপ নিভিয়ে দেয় তখন কি হবে? তিনি বলেছেন, আমি আমার সন্তান শহীদের মিছিলে শরীক হয়ে যাব। 7 বছরের একটা শিশু, সে হাতে ইটের টুকরো নিয়ে পুলিশকে তেড়ে যাচ্ছে। যুবকরা তাকে ধরে এনে বলেছে, এই তুমি এটা কি করছো? বলে যে, আমাকে আমার কাজ করতে দিন। তুমি কি কাজে এখানে এসেছো? আমি আন্দোলন করতে এসেছি। কেন তুমি এই ছোট্ট শিশু আন্দোলন করবে? বলে যে, পুলিশ আমার ভাইকে খুন করে। কে তোমার ভাইকে? বলে, শহীদ আবু সাইদ আমার ভাই। তোমার বাড়ি কি রংপুর, পীরগঞ্জ? বলে, না, আমার বাড়ি ঢাকায়। তাহলে ও তোমার ভাই হয় কেমনে? বলে যে, ও আমার ভাই হবে না তো কে হবে? যে মানুষের মুক্তির জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছে সেই আমার ভাই। তুমি যাও, আন্দোলন আমরা করব। ঝাড়ি মারে বলে, ছাড়েন মিয়া, আপনি সরেন, আমি আমার আন্দোলন করব। দ্যাট ওয়াজ বাংলাদেশ এন্ড দ্যাট ওয়াজ মুভমেন্ট। কেন এই 10 মাসের শিশু আন্দোলনে শরীক হয়ে গেল? এই 7 বছরের শিশু কেন শরীক হলো? এই মা কেন আসলেন? এর কারণ ছিল যে এরা শুধু বিরোধী দলের উপর, আলেম উলামার উপর নির্যাতন করে নাই, এরা 18 কোটি মানুষের উপর নির্যাতন করেছে। 18 কোটি মানুষকে বেইজ্জত করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে। সিন্ডিকেট করে বাজার মূল্যের অগ্নিমূল্য তারা চালু করে দিয়েছিল, যে সিন্ডিকেট এই সরকার এসে এখনো ভাঙতে পারেনি। আমরা জিজ্ঞেস করি যে আপনারা ভাঙতে পারেন না কেন? বলে যে, আপনাদের দোষ। আর আমাদের কি দোষ? বলে যে, সিন্ডিকেটের হাত বদল হয়ে গেছে। আগে যাদের কাছে ছিল, এখন আরেক দল এটা তাদের হাতে তুলে নিয়েছে। আমরা সরকারকে বলেছি, এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই সিন্ডিকেটের হাত আপনাদেরকে ভেঙে দিতে হবে। 18 কোটি মানুষের উপর আর অর্থনৈতিক শোষণ চালানো যাবে না। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা নামুন, আপনাদের সাথে 18 কোটি মানুষ নামবে ইনশাআল্লাহ। কেন? দ্রব্যের এত মূল্য, উৎসস্থলে তো এত দাম পায় না আমার কৃষক। অনেক জায়গায় তার উৎপাদিত মূল্যের উৎপাদন খরচটা পর্যন্ত পায় না, অনেকে হাহাকার করে। তার কারণ হলো ঘাটে ঘাটে চাঁদাবাজি। দর্শক, রাজনীতির মাঠে বা দেশের মানুষের জন্য খবরটা শুধু ভয়াবহ না বা লোমহর্ষক না, এটা একটা ভয়াবহ অশনি সংকেত। আমি কেন কি সেটা পরে বলবো। খবর অলরেডি আপনারা পেয়ে গেছেন যে বাংলাদেশে জামাতে ইসলামী এবং বিএনপি দুইটি এখন রাজনীতির পরাশক্তি। যদি বলি বাংলাদেশের প্রেক্ষিতে রাজনীতির পরাশক্তি, আওয়ামী লীগ ফিল্ডে নেই, আওয়ামী লীগ কোণঠাসা। সেই অবস্থায় এই দেশে বিএনপি এবং জামাত যদি মুখোমুখি অবস্থানে যায় তাহলে সবশেষ কি পরিণতি হতে পারে আপনারা সবাই অনুমান করতে পারেন। বিএনপি এবং জামাতের মধ্যে একটি মনস্তাত্ত্বিক দূরত্ব, ইনডাইরেক্টলি পরোক্ষভাবে একে অন্যকে দোষারোপ। বিএনপির উপরে জামাতের চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ, জামাতের উপরে বিএনপির অতি উৎসাহী এবং উগ্র ইসলামপন্থী এবং ইসলামকে ব্যবহার করার অভিযোগ। এইসব খুব ভাষা একটা লেভেলে ছিল। এর আগের দিনের কন্টেন্টেও আপনাদেরকে আমরা বলেছি যে এই দুই দল আস্তে 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 মুখোমুখি যাচ্ছে কিনা। এখন 29 ডিসেম্বর 2024 এসে সবকিছু যেন পরিষ্কার হয়ে গেল। প্রথম এই জিনিসটি সামনে আনলেন রুহুল কবির রিজভী আহমেদ। আমি আপনাদের মনে করিয়ে দিই, রুহুল কবির রিজভী আহমেদ কে? উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং সাহসী নেতা। তার একটা পা পঙ্গু হয়েছে জামাতে ইসলামী, জামাত শিবির এবং এরশাদ বিরোধী আন্দোলনে তার যুদ্ধ ফাইটের কারণে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি অনেক কন্টেন্টে বলেছি, বাংলাদেশে ছাত্রদল ছাত্র শিবিরের ফাইটের, তাদের মুখোমুখি ফাইটের, রক্তক্ষয়ী ফাইটের অন্যতম দৃষ্টান্ত। এবং এই দুই বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের রাজনীতি একটা সময় প্রায় নিষিদ্ধ ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টোটালি নিষিদ্ধ ছিল। সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা আমরা যখন উদাহরণ দিই, সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা নেতা রুহুল কবির রিজভী আহমেদ, তিনি কি বলেছেন? তিনি বলেছেন, কারা রক কাটে মানুষ তা ভালো জানে। জামাতে ইসলামীর নাম ধরে বলেছেন যে তারা 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি এবং 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি ইসলামের নাম ব্যবহার করে তারা মানুষকে ধোকা দিচ্ছে বারবার এবং বারবার ধোকা দেওয়ার, আবারও ধোকা দেওয়ার সেই সুযোগ এখন আর নেই। একদম ক্লিয়ার। আপনারা অনুমান করুন এখন এই মুখোমুখি একটা অবস্থানে জামাত বিএনপি। নিঃসন্দেহে জামাতও একটি প্রতিষ্ঠিত এখন রাজনৈতিক শক্তি এবং বর্তমান প্রেক্ষাপটে জামাত অনেক বেশি শক্তিশালী। জামাত
গত যদি এক যুগ বলি, আমি অনেক কন্টেন্টে বলেছি যে এক যুগ ধরে তলে তলে বিএনপিকে কেটেছে, এবং এটা বিএনপির যারা নীতি নির্ধারক, যারা একেবারে কোর পয়েন্টে থাকেন, তারা খুব ভালো জানেন। আমরা সেই কোর পয়েন্টে দীর্ঘ এক যুগের উপর থেকে সাংবাদিকতা করে বিএনপির খোঁজ খবর নিতাম। আমরা জানি যেগুলো অনেক সময় আমরা সংবাদে প্রকাশ করতে পারিনি, কারণ সেগুলোর কোনো অভিযোগ সরাসরি বিএনপি থেকে বলা নেই, কিন্তু বিএনপির লোকজন জানতো 14 ইলেকশনে বিএনপি কেন গিয়েছিল, কেন যায়নি, বিএনপিকে ইলেকশন থেকে দূরে রাখার সেই কাজটি জামাত করেছিল সুচারুভাবে। বিএনপি ইলেকশন করতে চেয়েছিল, সেই ইলেকশনে গেলে এই সরকার, আওয়ামী লীগ সরকারের পতন আর 5 বছর আগে হতো কিনা। 2008-এর নির্বাচনে বেগম খালেদা জিয়া যোগ দিতে চেয়েছেন, খন্দকার দেলোয়ার হোসেন মহাসচিব তিনি রাজি ছিলেন না। জামাত উদ্বুদ্ধ করেছে, বলেছে সিট পাবেন, খন্দকার দেলোয়ার বলেছিল 30টির বেশি সিট পাবেন না। জামাতের উৎসাহে 2008-এ নির্বাচনে যোগ দিয়ে বিএনপি ভুল করেছিল, লোভে পড়ে ভেবেছিল ক্ষমতায় চলে যাবে। সেই প্রেক্ষাপট থেকেই জামাত আস্তে আস্তে তার ভিত তৈরি করেছে এবং বিএনপির ভেতরে ঢুকে তার নিজেরটা সবটা অর্জন করেছে, এবং সেই জামাতে ইসলামী এখন বিএনপিকে ছবল দিচ্ছে কিনা। আপনারা প্রশ্ন করবেন যে আপনি এত কিছু কেন বলছেন। আমি বলছি যে এই কারণে, দেখেন বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট, আমি বিএনপি নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলেছি, তারা কি বলছেন, তারা বলছেন যে জামাতে ইসলামের সঙ্গে তারা এখন আর কোনো ধরনের কোনো আলোচনা সংলাপে যাবে না, সে পরিবেশই নাকি নষ্ট হয়ে গেছে। কতটুকু দূরত্ব এই দুই দলের মধ্যে হলে, এমনও বলছে জামাতকে আর মাথায় তোলা যাবে না, আল্লাহ দেওয়া যাবে না, সময় বোধহয় শেষ, অনেক লেটে, দেরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে। এখন দেখেন, এই শুধুমাত্র রাজনৈতিক মঞ্চে, আপনারা তো বলবেন এগুলো রাজনৈতিক বক্তব্য, আসলে কি রাজনৈতিক বক্তব্য? এই দুই দল এখন রাজনীতির স্টেজে যেই একে অন্যের দিকে অভিযোগ করছে, দুইটারই রাজনৈতিক স্ট্রেংথ আছে। জামাতের রক কাটার যে কথা বলা হয়, অভিযোগ বলা হয়, অনেক ক্ষেত্রেই এই দায় আসে শিবিরের উপরে। জামাতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামিক ছাত্র শিবির এই কাজটি অতীতে করার অনেক রকম নিউজ কাটিং, অনেক কিছু আছে। আওয়ামী লীগের সেই চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাদের 7 খুন, রাজশাহীতে, জাহাঙ্গীরনগরে, বহু বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনার অভিযোগ জামাতের দিকে অভিযোগের তীর আছে। সেই বিষয়টি সামনে আসলে জামাতের মাসাল পাওয়ার, কাডার রাজনীতির একটা অতীত ইতিহাস আছে, এখনের কথা যদি বাদও দিই, আছে কিনা। আবার বিএনপিও যে একেবারে খুব কি বলে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন বা অহিংস নীতির দল, তা তো না। তাদের এখনো তাদের নিজেদের মধ্যে যুবদলে গ্রুপিংয়ে, বিএনপি গ্রুপিংয়ে লোক মারা, গত 4 মাসে কতজন মারা গেছে হিসাব করলে পাওয়া যাবে। দুদলেরই সেটা আছে। তো এখন এই মঞ্চের যেই বক্তৃতার যুদ্ধ, এই যুদ্ধ যদি মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে, কারণ কেউ কাউকে নেই ছাড়ে, সমানে সমান, দুজনেরই টার্গেট এখন মসনদের দিকে। বিএনপি অটো ইলেকশন পাশ করে একদম চলেই যাচ্ছিল ক্ষমতায়, কিন্তু জামাতে ইসলামী কিছু টেকনিক্যাল জায়গায় এমনভাবে খেলেছে যেই জায়গায় জামাত কিছু দূর এগিয়ে গেছে বলা যায়। এখন যখন বিএনপিকে না ছেড়ে কথা বলছে জামাতে ইসলাম, এবং বিএনপিও এখন বলছে সরাসরি জামাতকে দোষারোপ করছে, তারা বুঝতে পারছে যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, বাংলাদেশের রীতি ট্রেডিশন নিয়ম অনুযায়ী আওয়ামী লীগ গেলে ছাত্রলীগ পালাবে, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আসবে, এরকমই ছিল। ছাত্রদল বিএনপি গেলে ছাত্রদল পালাবে, আওয়ামী লীগ নিয়ন্ত্রণে আসবে, তাই তো হয়েছে। এবারের প্রেক্ষাপট চিন্তা করে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কয়টা মিছিল, কয়টা কর্মসূচি দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের আন্দোলনের সূতিকাগার এবং দেশ পরিচালনার অন্যতম ফ্যাক্টর। এই যে এবার 5ই আগস্টের ঘটনাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রেখেছে ছাত্ররা। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কার নিয়ন্ত্রণে? আমরা যদি বলি যে এখন জামাত শিবির বা ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা জামাত শিবির ব্যাকড অনেকে বলেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত, আপনারা কি বলতে চাচ্ছেন, আপনারা কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কি বলবো, আসলে বলার কিছু নাই। বিএনপি যা শুরু করেছে ইদানিং তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা মনে হচ্ছে নব্য ফ্যাসিস্টে পরিণত হয়েছে। স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতন হয়েছে, মনে হচ্ছে বিএনপি তার অবস্থানটা নিয়েছে, তার ভূমিকাটা নিয়েছে, আওয়ামী লীগের ভূমিকায় এখন বিএনপিকে দেখতে পাচ্ছি আমরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত, ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের কি বক্তব্য, ওপিনিয়ন থাকবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কি বলবো, সম্প্রতি সময়ে বিভিন্ন কারণে বিতর্কিত হচ্ছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপির উচিত এগুলো বন্ধ করে দেশ ও জনগণের কাতারে দাঁড়িয়ে দেশ ও জাতি কি চাই সেটা বোঝা এবং সেই অনুযায়ী একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত, ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো আপনাদের সকলকে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট সকলের আগে পৌঁছায় আপনাদের কাছে। প্রিয় দর্শক,
সম্মানিত বন্ধুগণ, আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। এখানে এ পর্যন্তই, দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।